বাংলার একটা বড় অংশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের উপর বিরূপ হলেও একটা অংশ এখনও কিন্তু মমতা ম্যাজিকে মুগ্ধ। 2021-এর নির্বাচনের পরই এই অপ্তবাক্যটা বিজেপির শীর্ষ কর্তারা বুঝে গেছেন এবং তার ফলে এই রাজ্যে যে ঘটনাই ঘটে যাক না কেন, যতই দুর্নীতির প্রসঙ্গ উঠুক না কেন, দুর্নীতিতে গ্রেপ্তারি হোক না কেন, যতই এই রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান না দেওয়ার, শিল্প সংস্থান না করার মতো অভিযোগ উঠুক না কেন, তারপরও যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে বলেন যে আমাকে ক্ষমতায় আনো, ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন, একাংশের মানুষ সেই কথা বিশ্বাস করে ঢেলে ভোট দেয়। তিনি যখন মঞ্চে উঠে শালা সহ অত্যন্ত কুরুচিকার শব্দ ব্যবহার করেন খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে, তাতে বাংলার মানুষের কিছু এসে যায় না, কিন্তু তাকে এসে প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলে আক্রমণ করলে সেটা নাকি ভোট বাক্সে বিরূপ প্রভাব ফেলে। সুতরাং এহেন আমজনতার মনকে পড়তে, এই মমতা ম্যাজিককে ভোঁতা করতে আপাতত 3টি অস্ত্রের শান দিতে চাইছে বিজেপি এবং কার্যত তাড়া করে মমতা ব্যানার্জিকে হারানোর পরিকল্পনা করে ফেলেছে বিজেপি। এবং এর পরীক্ষামূলক প্রথম অংশের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং তার যা আইবি রিপোর্ট আসছে, তার যা বাংলার মানুষের রেসপন্স আসছে, তাতে ক্রমশ হাসি চওড়া হচ্ছে মোদি শাহের। শেষ পর্যন্ত এই ফর্মুলাতে ভর করেই কি বাংলা থেকে 30+ আসন্ন লোকসভা ভোটে বিজেপি তুলে নিয়ে যাবে? সেই প্রশ্নটা লাখ টাকার। উত্তরটা পাওয়া যাবে যেদিনকে ইভিএম খোলা হবে, কিন্তু তার আগে প্রাইমারি রেসপন্সে দিল্লির চওড়া হাসি কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2021-এ এই বাংলায় প্রবল একটা সরকার বিরোধী হাওয়া ছিল। পরিবর্তন হবে এই রকম একটা ইঙ্গিত কিন্তু চলে গিয়েছিল এবং সেই জন্যই বিজেপি নেতারা, শীর্ষ নেতারা এখানে এসে আপকি বার 200 পারের হুমকি দিয়েছিলেন। কিন্তু সেই হুঙ্কার বাস্তবে দেখা যায় 77-এ এসে থেমে যায়। অনেক কিছু কারণ রয়েছে, কিন্তু তার সঙ্গে দুটো মেজর ফ্যাক্টর কিন্তু তারা বার করেন। এক, সংখ্যালঘু ভোট এক কাট্টা হয়ে তৃণমূলের বাক্সে পড়ছে, এবং 2, যাই হয়ে যাক না কেন মমতা ম্যাজিক অটুট। তার কথা এখনও বেদবাক্য হিসেবে মেনে নেন বাঙালির একটা বড় অংশ এবং তার বিরুদ্ধে কথা বললে তারা সেটাকে আবার নেগেটিভ হিসেবে নেন। ফলে এই জায়গা থেকে এক শ্রেণীর বাঙালি যখন হাহুতাশ করছে, অপর শ্রেণীর বাঙালির এই কাণ্ডের জন্য বিজেপি কিন্তু চমকে যাচ্ছে যে এরকমও হতে পারে। একটা সরকার, একটা নেত্রী, তার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, একটা দলের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, কিন্তু তারপরও মানুষ এইভাবে তার কথা বিশ্বাস করছে। কিন্তু সেই ধারণাটা ধীরে ধীরে বদলে দিতে শুরু করেছেন একজন, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আর এই যে 3 অস্ত্রের কথা বলছি, তার প্রথম অস্ত্রের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। যেটা প্রাইমারিলি ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করবেন, শুভেন্দু অধিকারী কার্যত তাকে তাড়া করবেন। আপনারা জানেন যে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গাতে সভা করে এসেছিলেন। সেখানে সেই কর্মী সভা থেকে তিনি দলীয় অনেক স্ট্র্যাটেজি অনেক কিছু তিনি করেছিলেন। এখন এই দেগঙ্গাটা হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আর সেই দেগঙ্গাতে আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। শুধু একবার জনস্রোতটা দেখুন, তার সঙ্গে কি পরিমাণ, বিপুল পরিমাণ মানুষ সেখানে এসেছেন। একটা কথা মাথায় রাখতে হবে, এখন প্রকাশ্যে বিজেপি করে এই কথা বললে শাসকের যে চোখ রাগানি, পুলিশের যে ভয়, প্রশাসনের যে চাপ আসে, সেই কথা মাথায় রেখেও কিন্তু দেগঙ্গার মতো জায়গাতে এই ধরনের জনসমাগম করে দেওয়া গেছে। কেন্দ্রীয় বিজেপি কি ভাবছে, কিভাবে এই রাজ্যে 30+ আসন করা যায়? তাদের কাছে 3টে ম্যাজিক্যাল ফর্মুলা রয়েছে। তারা দেখেছে যে কোনো জায়গাতে গিয়ে মমতা ব্যানার্জি যখন নিজে মাইক ধরছেন, সেখানকার একটা কিন্তু ফারাক হয়ে যাচ্ছে। কিন্তু এই মমতা ব্যানার্জিকেই 1956 ভোটে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর তারপর তিনি যেখানে তাড়া করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে কিন্তু সেই মমতা ম্যাজিকটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। প্রথম জিনিসটা শুরু হয়েছিল সেই বিধানসভাতে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক দল, অতগুলো বিধায়ক, এমনকি বিজেপি ভাঙানো বিধায়করা সেখানে ছিল, তারা মোদি চোর, অমিত শাহ চোর, এইসব করে তারা কথাবার্তা বলছিলেন, স্লোগান দিচ্ছিলেন। আর সেই অবস্থায় চোর 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 করে যে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী, তার যে ইম্প্যাক্টটা হলো সেটা রাজ্য রাজনীতিতে অপরিসীম। এরপর তৃণমূলের একটা ঘরোয়া বৈঠক হয়, যেখানে তারা ঠিক করে যে এই রাজ্য থেকে এবারে 30-এর বেশি আসন না পেলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে।
কিন্তু 2019-এ এসেছিল 22টা আসন, তাহলে 30 আসন এবারে হবে কি করে? ফলে যে অঞ্চলগুলোতে হারা গিয়েছিল এবং 2021-এর ভোটে কিছুটা মাটি পুনরুদ্ধার হয়েছে, সেই জায়গাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কাজ শুরু করবেন, কর্মী সভা করবেন, দলীয় সভা করবেন, যাতে করে সেখানকার ভোট ব্যাঙ্কটাও আবার তৃণমূলের দিকে ফিরিয়ে আনা যায়। সেই হিসেবেই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সফরের পর শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গে যান এবং সেইখানে শুভেন্দু অধিকারীর জনসভায় যে ভিড়, রাত্রি 10টার সময় সভা হচ্ছে, সেখানেও পিলপিল পিলপিল করে মানুষ আসছেন, তার প্রতি যে একটা মানুষের আকর্ষণ, সেটা কিন্তু বিজেপি নেতাদের চোখ টেনেছিল এবং সেইটারই পরিপ্রেক্ষিতে এই দেগঙ্গার পাল্টা সভাটা হয়েছে। তবে শুধু এই দেগঙ্গাতেই থেমে থাকছে না, আজকে জয়নগরে সভা করেছেন মুখ্যমন্ত্রী। খুব সম্ভবত আগামী বৃহস্পতিবার সেই জয়নগরে পাল্টা সভা করছেন শুভেন্দু অধিকারী। এমনকি গঙ্গাসাগরে গতকাল সভা করেছেন, গঙ্গাসাগরের মেলা মিটে গেলে সেখানেও শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা আছে। অর্থাৎ স্ট্র্যাটেজি নাম্বার 1, যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন ঠিক তারপরেই সেখানে পাঠিয়ে দাও শুভেন্দু অধিকারীকে। এবং যে কথাগুলো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেন, তার নিজের মতো করে তার ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তার পাল্টা যখন শুভেন্দু দেন না, জনমতটা যেটা হবে পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে। শুভেন্দু অস্ত্রতে তাই শান দিচ্ছে প্রথমেই বিজেপি। এরপর বিজেপির যেটা আভ্যন্তরীণ রিপোর্ট, বা দেখুন, বিজেপি কেন্দ্র সরকারের ক্ষমতায় রয়েছে, এতগুলো রাজ্যের ক্ষমতায় রয়েছে, তাদের কাছে কিন্তু খবর পাওয়ার সোর্স অনেক বেশি। বিশেষ করে আইবি রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু বলছে এই রাজ্যে যখন দুর্নীতি কাণ্ডে কেউ গ্রেপ্তার হচ্ছে, তার কিন্তু একটা খুব পজিটিভ রেসপন্স আছে। যতই তৃণমূল কংগ্রেস এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আলটিমেটলি দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু সেই গ্রেপ্তারিতে আলটিমেটলি খুশি হচ্ছেন। এবং তার থেকেও বড় প্রশ্ন যেটা তুলে দিচ্ছেন, যে সর্বোচ্চ স্তরের যে প্রভাবশালীরা আছে, সেই প্রভাবশালীদের গ্রেপ্তারি কেন ত্বরান্বিত হচ্ছেন না? কেন মোদি শাহ সেখানে ইন্টারফেয়ার করছেন না? যদিও বিজেপির যেটা ঘরোয়া স্ট্র্যাটেজি, যে এই ব্যাপারে তারা কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করবে না। আদালত যেভাবে নির্দেশ দেবে এবং সেই অনুযায়ী তদন্তকারী সংস্থারা যেভাবে তদন্ত করবে, তার ফলে যারা গ্রেপ্তার হবে না, সম্পূর্ণভাবে সেটার উপর ছেড়ে দিয়েছেন। এর দায় দায়িত্ব কৃতিত্ব কোনোটাই কিন্তু বিজেপি নেবে না। যদিও গ্রেপ্তারি হলে এখানকার রাজনেতাদের কথায় সেই পজিটিভনেস কিন্তু চলে আসে, সেই কৃতিত্ব কিন্তু মোদি শাহের ভাগ্যেই চলে যায় এবং বাংলার মানুষ কোথাও গিয়ে ভাবতে শুরু করেছে যে না, মোদি শাহর হাত রয়েছে এর পিছনে। যাই হোক, সেই যে গ্রেপ্তারি, সেটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেবে। অর্থাৎ স্ট্র্যাটেজি নাম্বার 2 হচ্ছে যেখানে গ্রেপ্তারিগুলো হবে, সেই জিনিস কিন্তু আরও ফলাও করে প্রচার করতে হবে। আপনাদের মনে আছে অমিত শাহ কিছুদিন আগে রাজ্যে এসেছিলেন এবং সেখানে দলীয় আইটি সেলের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে জোর দিয়েছিলেন যারা গ্রেপ্তারি হচ্ছে, সেই গ্রেপ্তারিগুলো নিয়ে আরও প্রচারের হাওয়া তুলতে। ফলে প্রথমেই মমতা ম্যাজিককে নিউট্রালাইজ করে দাও শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে। দ্বিতীয়ত, যখনই এই গ্রেপ্তারিগুলো হবে, অটোমেটিক্যালি সেখানে কিন্তু পজিটিভনেস চলে আসবে বিজেপির পক্ষে। এবং 3 নম্বর, যেটা সবথেকে ইম্পর্টেন্ট হতে চলেছে, এরপর মোদি শাহকে ইউজ করো। মোদি শাহকে সেই জোড়া স্ট্রাইকার, জোড়া ফলা হিসেবে ইউজ করো, যেখানে অলরেডি পজিটিভ হাওয়া হয়ে গেছে এবং সেই হাওয়া কার্যত সুনামি হয়ে যাবে। অর্থাৎ বাংলা থেকে যে 30+ আসনের টার্গেট বিজেপি রেখেছে, অমিত শাহ বলে গেছেন 35 আসন না হলেও 30+ আসন হওয়ার মতো যে পজিটিভ জায়গা রয়েছে, সেই প্রাইমারি রিপোর্ট কিন্তু চলে গেছে। হ্যাঁ, সেই পথটা অনেকটা কঠিন, সেই পথটা যেতে গেলে সাংগঠনিক অনেক কিছু জায়গা ফিল আপ করতে হবে। সেই পথটা যেতে গেলে আরও অনেক কিছু রয়েছে যেটা রাজনীতির ভাষায় সবসময় সামনে বলা যায় না। সেই সব কিছুই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব করতে রাজি আছে। কিন্তু মূল যে কথাটা, যারা মুখ বেঁকিয়ে হাসছিলেন যখন অমিত শাহ বলে গিয়েছিলেন যে এই বাংলা থেকে 35 আসন চাই, বা বিজেপি একটা সেট করছে টার্গেট 30+ আসন, তাদের কিন্তু কপাল এবার কুঁচকে যাচ্ছে। কেননা তৃণমূলের যে স্ট্র্যাটেজি ছিল, তৃণমূলের যে অস্ত্র ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সেই মুখ যেখানে যাবে, সেখানে গিয়ে প্রচার করবে, সেখানেই একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনীতিবিদ হচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি গিয়ে যখন পাল্টা কথা বলছেন, তিনি যখন সরাসরি অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, ব্যানার্জি পরিবারের দিকে তুলছেন, সেটা কিন্তু জনতা নিচ্ছে এবং খুব পজিটিভলি নিচ্ছে।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে যতটা তৃণমূলের পক্ষে হাওয়া তুলবেন, শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে সভা করার পরই কিন্তু সেই হাওয়াটা পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে। এবং যত দিন যাচ্ছে দুর্নীতিকাণ্ডে কিন্তু তৃণমূল চাপে পড়ে যাচ্ছে, এই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তাদের নেতাদের, মন্ত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ, যারা ধরা পড়ছে তারা বাইরে আসতে পারছে না। সাধারণ মানুষের ট্রামে বাসে আলোচনা কিছুদিন আগে অবধি, মানে 2021-এর নির্বাচন যখন মিটে গেছে তার অন্তত 1-1.5 বছর অবধি কিন্তু বাসে ট্রামে সাধারণ মানুষ মুখ খুলে তৃণমূলের সমালোচনা করতো না। আজকাল কিন্তু সাধারণ মানুষ প্রকাশ্যে বলে দিচ্ছে, শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছেন তৃণমূলকে সেই ভাষায় আক্রমণ করছেন। এবং এখানে যে দুর্নীতিটা হয়েছে, সেই ব্যাপক পরিমাণ দুর্নীতিটার পিছনে তৃণমূল কংগ্রেসের যে হাত আছে, তারা যে ধোয়া তুলসী পাতা নয়, এই কথা কিন্তু প্রকাশ্যে আলোচনা করতে শুরু করছে। ফলে ল উইল টেক ইট ওন কোর্স, কিন্তু তার পজিটিভ ইম্প্যাক্টটা অবশ্যই করে বিজেপির বাক্সে আসবে। আর তারপর শেষ প্রহরে গিয়ে সেখানে মোদি শাহের প্রচার, সেটা কিন্তু সেই হাওয়াকে, সেই ঝড়কে কার্যত সুনামিতে পরিণত করবে। এমনটাই তিন ফর্মুলার একটা স্ট্র্যাটেজি কিন্তু বিজেপি বানাচ্ছে। এবং তার প্রাইমারি কাজ হিসেবে শুভেন্দু অধিকারীকে কিন্তু ইতিমধ্যেই ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। তাকে খোলা ছেড়ে রেখে দেওয়া হবে গোটা নির্বাচনী প্রক্রিয়াটায়, গোটা রাজ্যটা চষে ফেলার জন্য। তার ফলে এতদিন যেটা বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে বিজেপির মুখ কোথায়, সেই জায়গাটায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় মুখকে নিউট্রালাইজ করার অস্ত্র বিজেপি হাতে পেয়ে গেছে। বাকি তারপর সাধারণ মানুষের পালস কি বলছে, বিভিন্ন রকম সমীক্ষা হবে, সেই জায়গা থেকে স্ট্র্যাটেজি হবে, প্রার্থী ঠিক হবে। কিন্তু প্রাইমারি জায়গায় যে তৃণমূল কংগ্রেসকে এতখানি ধাক্কা দেওয়া গেছে, এতখানি বেকায়দায় ফেলে দেওয়া গেছে, তার সৌজন্যে শুভেন্দু অধিকারী, সেই কথাটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের রিপোর্টে বড় বড় করে আসছে। কি বলবেন শুভেন্দু অধিকারীর এই জনপ্রিয়তা নিয়ে, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করা নিয়ে, প্রতিটি সবাই গিয়ে এরকম উপচে পড়া ভিড় পাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।